ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। এবং তোমরা নিশ্চয়ই অনলাইন ক্লাস বেশ মনোযোগ সহকারে দেখছো। আমি তোমাদের আগেই বলেছি, যেহেতু এটা অনলাইন ক্লাস এবং সরাসরি কোশ্চেন করার সুযোগটা কম, তাই এটা আসলে অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং বারবার দেখতে হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, কণিক, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। আজকে আলোচনায় আসছি তোমাদের জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ডিয়ার স্টুডেন্ট, আমরা ইতিমধ্যে গণিত দ্বিতীয় পত্রের ক বিভাগ শেষ করে ফেলেছি। আজকে আমাদের খ বিভাগ শুরু হয়েছে। তোমরা জানো যে খ বিভাগে 4টা অংশ রয়েছে। এই 4টা অংশ থেকে আমাদের 4টা কোশ্চেন হবে। 4টা অংশের ভিতরে হচ্ছে খ বিভাগে ষষ্ঠ অধ্যায় হচ্ছে কণিক, সপ্তম অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় হচ্ছে স্থিতিবিদ্যা, নবম অধ্যায় হচ্ছে গণিত গতিবিদ্যা এবং দশম অধ্যায় হচ্ছে পরিসংখ্যান। এই 4টা কোশ্চেন থেকে, এই 4টা অধ্যায় থেকে 4টা কোশ্চেন হবে এবং এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চেনটা অ্যান্সার করে কণিক। কাজে এটা তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। কণিকের 3টা পার্ট রয়েছে: পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো তোমাদের সুবিধার কারণে আমরা এই ষষ্ঠ অধ্যায়ের জন্য আমরা 4টা ক্লাস আমরা ঠিক করেছি। পরাবৃত্তের উপর 2টা ক্লাস হবে, উপবৃত্তের উপর একটা, অধিবৃত্তের উপর একটা। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। মাই ডিয়ার স্টুডেন্ট, কণিক কাকে বলে? কণিক কি? কণিক হচ্ছে এক বিশেষ ধরনের বক্ররেখা বা কার্ভ। এই কার্ভটা আমরা কিভাবে পাবো? এই কার্ভটা এভাবে পাওয়া যাবে যে একটা কোণের পৃষ্ঠতলকে আমরা যদি একটি সমতল দ্বারা কাট করি বা কাটি, তাহলে আমরা মোট 4 ধরনের কণিক পাবো। সেটা হচ্ছে বৃত্ত, পরাবৃত্ত এবং অধিবৃত্ত। তার মানে কণিক হচ্ছে কোণের একটা ব্যবচ্ছেদ। তোমরা নিশ্চয়ই কোণ চিনো, কোণ আইসক্রিম নিশ্চয়ই খেয়েছো। সেই কোণ আইসক্রিম থেকে আইসক্রিম শব্দটি যদি আমি বাদ দিই, আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা কোণ। এই কোণকেই আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবচ্ছেদ করে বা ছেদ করে কাট করে প্লেন দ্বারা আমরা 4 ধরনের আমরা কণিক পাবো, যেগুলোর নাম হচ্ছে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো বৃত্ত তো তোমরা আগে করে আসছো, তো এখানে আমাদের আলোচনার বিষয় থাকবে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো আসো আমরা দেখি যে একটা প্লেনকে আমরা কিভাবে কাট করতে পারি। তো এখানে আমরা 4 ভাবে কাট করব। 4 ভাবে কাট করলে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত পাওয়া যাবে এবং সেটা আমরা প্লেন দ্বারা কাট করব। প্লেন মানে হচ্ছে একটা সমতল। সমতল মানে সেটা তোমার ছুরি হতে পারে, ব্লেড হতে পারে, কিন্তু কাঁচি হবে না। আমরা একটা সমতল আমরা যদি একটা সমতল চিন্তা করি, এটা একটা প্লেন, এই প্লেন দ্বারা এই কোণটাকে আমি 4 ভাবে কাট করতে পারি বা ইন্টারসেক্ট করতে পারি। সেটা কিভাবে? এবং আমি যদি কাট করি, ধরো একটা সমতল, এই সমতল দ্বারা আমি যদি এই কোণটাকে ভূমির সমান্তরালে এভাবে কাট করি, তাহলে আমরা কি পাবো? ভূমির সমান্তরাল এভাবে কাট করলে পাওয়া যাবে বৃত্ত। আর একটু বাঁকা করে কিন্তু ভূমি টাচ করবে না, একটু বাঁকা করে আমি যদি এভাবে কাট করি, এই যে এরকম করে কাট করি, তাহলে কি পাওয়া যাবে? তাহলে আমরা পাবো উপবৃত্ত। আমরা কি পাবো? উপবৃত্ত। এখানে দেখো, এটা ভূমি টাচ করেনি। আবার আরেকটু বাঁকা যদি আমি এভাবে কাট করি, এই যে এরকম কাট করি, যেটা ভূমিকে টাচ করবে, ভূমি সহ, তাহলে আমরা কি পাবো? সেটা হচ্ছে পরাবৃত্ত।
আর এই কোণটাকে আমি যদি লম্বালম্বি ভাবে অথবা খাড়াখাড়ি ভাবে ইন্টারসেক্ট করি বা কাট করি বা কাটি, তাহলে আমরা কি পাবো? এই যেভাবে দেখো, এভাবে কাটি, তাহলে আমরা পাবো অধিবৃত্ত। তাহলে আমরা একটা কোণকে চার ভাবে কাট করতে পারি। এখন আমরা আসলে দেখি যে প্রত্যেকটাকে যদি আমরা আলাদা আলাদা ভাবে কাট করি, একটা কোণকে আমি যদি বৃত্ত বানাতে চাই একটা কোণ নিতে হবে, আমি যদি উপবৃত্ত বানাতে চাই তখন অপর আরেকটা কোণ নিতে হবে, আমি যদি পরাবৃত্ত বানাতে চাই তখন আরেকটা কোণ নিতে হবে, এবং অধিবৃত্ত বানাতে চাইলে এরকম চতুর্থ নাম্বার কোণটি নিতে হবে। তো এখন আমরা দেখি আলাদা আলাদা ভাবে যে কিভাবে বৃত্ত পাওয়া যায় এবং তাদের সমীকরণ কি, ছবি কিরকম হবে, উপবৃত্ত কিভাবে পাওয়া যাবে প্লেন দ্বারা কাটলে, বা অধিবৃত্ত বা পরাবৃত্ত কিভাবে পাওয়া যাবে, সেগুলো আমরা একটু দেখি আলাদা আলাদা ভাবে। প্রথমে আমরা দেখি যে একটা কোণকে কিভাবে কাটলে বৃত্ত পাওয়া যায়। যে স্টুডেন্ট একটু মনোযোগ সহকারে দেখো, এই একটা কোণ, এই কোণকে আমি যদি একটি সমতল দ্বারা ভূমির সমান্তরালে কাট করি, তাহলে এখানে একটা সার্কেল পাওয়া যাবে। কি পাওয়া যাবে? সার্কেল বা বৃত্ত, যেটা তোমরা ফার্স্ট পেপারে পড়ে আসছো চতুর্থ অধ্যায়ে। এখানে আমরা বৃত্ত আলোচনা করব না, জাস্ট আমি দেখাচ্ছি যে কিভাবে কাট করলে বৃত্তটা পাওয়া যায়। আচ্ছা, আবার অপর আরেকটা কোণ যদি আমরা উপবৃত্ত বানাতে চাই, কিভাবে কাট করতে হবে? একটা কোণ, এটাকে নির্দিষ্ট অক্ষ বলে, কোণের ভূমি টাচ করবে না, আমি একটি সমতল দ্বারা এভাবে কাট করতে চাই, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা উপবৃত্ত, পাওয়া যাবে। কি পাওয়া যাবে? উপবৃত্ত, যার সমীকরণ হচ্ছে x² বাই a² y² বাই b² ইজ ইকুয়াল টু 1, বেসিক সমীকরণ। এবং তার চিত্রটা এরকম হতে পারে, এরকমও হতে পারে, অথবা এরকমও হতে পারে। সেটা তোমাদের পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করা হবে, উপবৃত্ত। তো আমরা যদি পরাবৃত্ত পেতে চাই, তাহলে একটা কোণকে কিভাবে কাট করতে হবে? অপর আরেকটা কোণ, এটা ধরো একটা কোণ, এটা হচ্ছে কোণের নির্দিষ্ট অক্ষ, এটা এখন ভূমি টাচ করে একটি সমতল দ্বারা আমরা কাট করব। এই যে এরকম বাঁকা হবে একটা সমতল, তখন আমরা কি পাবো? এরকম একটা ইকুয়েশন পাবো, এরকম একটা কাট পাবো। কাট করলে সেটা হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা। এটার ইকুয়েশন, বেসিক ইকুয়েশন y² is equal to 4ax বা x² is equal to 4ay, এরকম হবে। এবং এটা ছবিটা এরকম হতে পারে, এটা x অক্ষ, এটা y অক্ষ, এরকম একটা ছবি পাওয়া যাবে। আমরা যদি এই কোণটাকে সমতল দ্বারা এভাবে কাট করি, তাহলে পরাবৃত্ত পাওয়া যাবে। এটা হচ্ছে পরাবৃত্তের ছবি। এভাবেও হতে পারে, অথবা এরকমও হতে পারে, এটা x অক্ষ, এটা y অক্ষ, এরকমও হতে পারে, এরকম হতে পারে। অনেক মোটামুটি এটা হচ্ছে বেসিক চিত্র। আবার আমি যদি তৃতীয় কোণটাকে
চতুর্থ কোণটাকে এভাবে কাট করি, এটা ছিল 3 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে 4 নাম্বার কোণকে যদি আমরা এভাবে কাট করি খাড়াখাড়ি ভাবে বা লম্বালম্বি ভাবে একটা প্লেন দ্বারা, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অধিবৃত্ত। কি পাবো? অধিবৃত্ত, যার ইকুয়েশন হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এবং এটার ছবিটা দেখতে কি রকম হবে? অধিবৃত্তের ছবিটা কি রকম হবে? পাশে আঁকি, অধিবৃত্তের ছবিটা আমরা পাশে আঁকি, বাম পাশে। এটা হচ্ছে x অক্ষ, y অক্ষ, y অক্ষকে টাচ করবে না, এরকম একটা বক্ররেখা পাওয়া যাবে, বিশেষ ধরনের বক্ররেখা। এরকম হতে পারে, অথবা এটা x অক্ষ, y অক্ষ, এরকমও হতে পারে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই কোণকে 4 ভাবে আমরা ইন্টারসেক্ট করলাম। কিভাবে ইন্টারসেক্ট করলাম সেটা থেকে মুখ্য বিষয় হচ্ছে যে আমরা একটা কোণকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যদি সমতল দ্বারা কাট করি তাহলে আমরা কি পাচ্ছি? বৃত্ত পাচ্ছি, পরাবৃত্ত পাচ্ছি, উপবৃত্ত পাচ্ছি, অধিবৃত্ত পাচ্ছি। সেটা হচ্ছে মুখ্য বিষয়। তাহলে আসলে কণিকটা কি? কণিকটা হচ্ছে একটা বিশেষ ধরনের বক্ররেখা। বিশেষ ধরনের কেন? নিশ্চয়ই এটার কোনো স্পেশালিটি আছে। তা আমরা একটু সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। কণিক, কণিক কি? কণিক বা কণিক সেকশন। আরেকটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে কোণ, আরেকটা হচ্ছে কণিক। অর্থাৎ আমি কাট করার আগে, ব্যবচ্ছেদ করার আগে আমার যেটা থাকছে সেটা হচ্ছে কোণ, এবং ওই কোণটাকেই এক এক সময় বিভিন্ন অ্যাঙ্গেলে কাট করে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে কণিক। কণিক হচ্ছে একটা কার্ভ, একটা বক্ররেখা, এবং সেখান থেকে আমরা কি কি পাই? ওই কোণটাকে যদি আমরা ব্যবচ্ছেদ করি বা কাট করি তাহলে আমরা পাচ্ছি কণিক। তাহলে ব্যবচ্ছেদের আগে থাকছে কোণ এবং ব্যবচ্ছেদের পরে হয়ে যাচ্ছে সেটা কণিক। 4 ধরনের কণিক আমরা পেতে পারি যদি আমরা সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে কাট করি। মাই ডিয়ার স্টুডেন্ট, আসো আমরা একটু সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি যে কণিকটা কি। কণিক হচ্ছে এক বিশেষ বিশেষ ধরনের বক্ররেখা বা কার্ভ। বক্ররেখা বা কার্ভ। আমি এই বিশেষ কথাটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি কেন সেটা আমি পরে বলছি। তো কি কি বক্ররেখা আমরা পাচ্ছি বলো? আমরা তো বৃত্তে আলোচনা করব না এখানে। এখানে আমরা আলোচনা করব পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। কেন বিশেষ ধরনের? তা আসো আমরা একটু সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি, একটু নোট করে রাখো এবং সেগুলো তোমরা পরে দেখতে পারবে। মনোযোগ সহকারে দেখো। আমরা যদি সংজ্ঞায় আসি যে কণিকের সংজ্ঞাটা আসলে কি, যে আমাদের 3টা জিনিস লাগবে। কণিক যদি আমরা শিখতে চাই, কণিকের সংজ্ঞা যদি আমরা শিখতে চাই, আমাদের 3 ধরনের আইটেম সম্বন্ধে জানতে হবে। একটা হচ্ছে 3টি জিনিস। একটা হচ্ছে চলমান বিন্দু বা মুভিং পয়েন্ট, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পি এক্স ওয়াই। 2 নাম্বারটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, ফিক্সড পয়েন্ট, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এস দ্বারা প্রকাশ করব। এবং এটাকে আমরা ভবিষ্যতে এর সামনে আলোচনা করব। আমরা এটাকে আমরা কি বলবো? উপকেন্দ্র বা ফোকাস। আরেকটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা। নির্দিষ্ট কেন? নির্দিষ্ট সরলরেখা, এটাকে আমরা ভবিষ্যতে কি বলবো? নিয়ামক রেখা
নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা বা ডিরেক্ট্রিক্স বা ডিরেক্ট্রিক্স বা ডিরেক্ট্রিক্স। আর যে স্টুডেন্ট, তোমরা কি জানো চলমান বিন্দু কি, নির্দিষ্ট বিন্দু কি? চলমান বিন্দু হচ্ছে যেটা পজিশন চেঞ্জ হয়, ঘন ঘন পজিশন চেঞ্জ হয়। আর নির্দিষ্ট বিন্দু হচ্ছে ফিক্সড। চলমান বিন্দু হচ্ছে ধরো পথিক, পথিক তো চলতে থাকে, এক এক সময় এক এক ভাবে চলতে থাকে, তো সেটা চলমান। সেটা কি? এই যে এরকম চলমান, এরকম চলমান। আর নির্দিষ্ট বিন্দু হচ্ছে ফিক্সড। যেমন ধরো কোনো বৃক্ষ বা গাছ, সে তার পজিশন চেঞ্জ করে ওই জায়গায় থাকে। নির্দিষ্ট বিন্দু মানে এরকম 3-2 হতে পারে, 4-5 হতে পারে, -3-2 হতে পারে, সে আজীবন ওই পজিশনেই থাকবে। আর চলমান বিন্দুকে আমরা সবসময় xy দ্বারা প্রকাশ করি। কেন? কারণ xy তার চলার পথে এক এক সময় এক এক মান গ্রহণ করে। যেমন xy = 1-2 হতে পারে, xy = 5-6 হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সেজন্য এটা চলমান বিন্দু। তাহলে আমাদের তিনটা জিনিস প্রয়োজন কণিক বুঝতে হলে। একটা হচ্ছে চলমান বিন্দু, আরেকটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, এবং আরেকটা হচ্ছে নির্দিষ্ট সরল রেখা। এখন আমরা যদি সংজ্ঞায়িত করি এই তিনটা জিনিসের সাহায্যে কণিকের সংজ্ঞাটা আসলে কি হবে, কণিকের সংজ্ঞাটা আসলে কি হবে আমি একটু বড় করে লিখি তোমাদের সুবিধার্থে। চলমান বিন্দু আমরা এই 1 নম্বরের সাথে 2 নম্বরের একটা লিংক করব, এটা হচ্ছে লিংক 1, এবং 1 এর সাথে 3 নম্বরের আরেকটা লিংক করব, সেটা হচ্ছে 2। তাহলে এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু কি বলছি আমরা, বলো? চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর কি দূরত্ব, সেটা আমরা লিখি অনুপাত আকারে। চলমান বিন্দু হতে নির্দিষ্ট বিন্দুর, চলমান বিন্দু হতে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব 1 এর সাথে 2 এবং 1 এর সাথে 3 চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব লিখি আমরা। চলমান বিন্দু হতে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, এই দুইটার অনুপাত কি হবে? ধ্রুবক হবে। এই শর্তে, অর্থাৎ এই দুইটার ডিসটেন্সের যে রেশিও সেটা একটা ধ্রুবক। এই শর্তে কোন চলমান বিন্দুর যে সঞ্চালক, চলমান বিন্দুটা কোথায় থাকবে? কণিকের উপর থাকবে। সেটা পরাবৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, কিংবা অধিবৃত্ত হতে পারে। এই শর্তে কোন চলমান বিন্দুর যে সঞ্চার পথ অথবা তার যে চলার পথ অথবা সে যে গতিপথ সৃষ্টি করে, কণিক যে সৃষ্টি করে বা পরাবৃত্ত উপবৃত্ত সৃষ্টি করে, সেটাই হচ্ছে আমাদের কণিক বা যে সঞ্চার পথটা সৃষ্টি করে। এই চলমান বিন্দুটা, এই দুইটা রেশিওটা ধ্রুবক, এই দুইটি দূরত্বের অনুপাত হচ্ছে ধ্রুবক। এই সত্যে চলমান বিন্দুর যে সঞ্চার পথ সেটাই হচ্ছে আমাদের কণিক। আর ওই যে তোমাদের একটা বলছিলাম যেটা স্পেশাল বক্ররেখা, যে একটা বিশেষ ধরনের বক্ররেখা, এই যে অনুপাত ধ্রুবক, এই বৈশিষ্ট্যটাই অন্যান্য বক্ররেখা থেকে এই কণিককে পৃথক করে বা আলাদা করে। তার মানে হচ্ছে যে অন্য কোনো বক্ররেখা এরকম কোনো শর্ত বা এর ডিসটেন্সের অনুপাতের এরকম কোনো শর্ত পালন করে না। এটাই হচ্ছে স্পেশালিটি এই কণিকের। তা আসো আমরা একটু দেখি চিত্রের সাহায্যে যে চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব আমরা যদি চিত্রের সাহায্যে একটু দেখতে চাই, তাহলে বিষয়টা কি রকম হবে? তিনটা জিনিস মনে রাখবে: চলমান বিন্দু, নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট সরলরেখা। এই তিনটা জিনিস জানা থাকলে তোমাদের কণিক সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা x অক্ষ y অক্ষ দেই। এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, আর এটা যদি একটা কণিক হয়, এটা যদি একটা কণিক হয়, আমরা তিনটা জিনিসের কথা বলেছি। একটা হচ্ছে
চলমান বিন্দু, এটা তো চলমান, এটা শেষ নাই, এটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। এই কনিকের উপর বা এই বক্ররেখার উপর যে কোনো বিন্দু আমরা চলমান বিন্দু নিতে পারি। তো সেই এটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় আমরা যে কোনো একটা বিন্দু নিচ্ছি। এটা তোমরা সরলরেখা করেছো 3.4 চ্যাপ্টারে। আচ্ছা, তাহলে এই চলমান বিন্দুটাকে যদি আমরা পি এক্স ওয়াই ধরে নিই, আর এটা যদি নির্দিষ্ট বিন্দু হয়, এটা হচ্ছে চলমান বিন্দু, আর এটা হচ্ছে তিনটে জিনিসের কথা বলেছিলাম, চলমান বিন্দু, নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরল রেখা। এই যে একটা নির্দিষ্ট সরল রেখা, নির্দিষ্ট সরল রেখা। এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর ডিসটেন্স, এটাকে যদি আমরা s দ্বারা প্রকাশ করি, এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব p থেকে s, চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, এটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা। আর এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, দূরত্ব বলতে লম্ব দূরত্বকে বোঝায়। তো চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, এই নির্দিষ্ট সরলরেখাটিকে যদি এটা m বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা কি পাই? p থেকে s, p থেকে m। এই নির্দিষ্ট সরলরেখাটিকে আমরা কি বলছি? নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা বা ডিরেক্ট্রিক্স। এই নির্দিষ্ট বিন্দুটিকে আমরা কি বলছি? উপকেন্দ্র বা ফোকাস। উপকেন্দ্র বা ফোকাস। তাহলে আসো আমরা সংজ্ঞায় যাই। চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব হচ্ছে PS, এটা হচ্ছে PS, চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব বা লম্ব দূরত্ব। এটা চলমান বিন্দু, এই যে নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্ব। এটা সরলরেখা করেছো তোমরা 3.6 চ্যাপ্টারে। সেটা কি? PM। এবং এই ধ্রুবকটাকে যদি আমি ই দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে সংখ্যাটা আমরা ম্যাথমেটিক্যালি তাহলে কিভাবে লিখতে পারি? তোমরা এই তিনটা জিনিসের দিকে স্পেশাল নজর রাখবে। আর বক্ররেখার সংখ্যাটাও স্পেশাল, যে এরকম রেশিও অন্য কোনো বক্ররেখার ক্ষেত্রে দেখা যায় না। এটা হচ্ছে কনিকের স্পেশালিটি, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি? PS divided by PM is equal to E. E দ্বারা কি বোঝাবে? E হচ্ছে ইসেন্ট্রিসিটি। E মানে হচ্ছে, এটা কি? E হচ্ছে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি কথাটার মানে কি? উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার বাংলা শব্দটা কি? কেন্দ্রের দূরত্ব বা কেন্দ্রীয় দূরত্ব। সেটা আমরা পরে আলোচনা করব। এই এর মানের উপর ভিত্তি করে, এই যে আমরা এটা পাচ্ছি ধ্রুবকের মান ই, এই ধ্রুবকটাকে আমরা ই দ্বারা ডিনোট করছি। এই এর মানের উপর ভিত্তি করে কণিককে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। কি কি? এক, উপবৃত্ত, পরাবৃত্ত, আগে বলি আমরা পরাবৃত্ত বা প্যারাবোলা। দুই হচ্ছে উপবৃত্ত বা ইলিপস। তিন হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলা। এর মানের উপর ভিত্তি করে আমরা তিন ভাবে এই কণিককে আমরা ভাগ করতে পারি। পরাবৃত্তের ক্ষেত্রে এর মান হচ্ছে 1। পরাবৃত্তের ক্ষেত্রে কেন এর মান 1, এটা আমরা নেক্সট ক্লাসে তোমাদের প্রজেক্টরে একটা ভিডিও দেখাবো, যে কিভাবে একটা রেখা থেকে কিভাবে বৃত্ত হচ্ছে, এর মানের উপর ভিত্তি করে কিভাবে বৃত্ত হচ্ছে, কিভাবে উপবৃত্ত হচ্ছে, কিভাবে পরাবৃত্ত হচ্ছে, কিভাবে অধিবৃত্ত হচ্ছে, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। পরাবৃত্তের উপর তোমাদের দুইটা ক্লাস হবে, আজকে আমরা প্রথম অংশটা নিচ্ছি। উপবৃত্তের ক্ষেত্রে
এর মান 0 থেকে বড় হবে কিন্তু 1 থেকে ছোট হবে। তাহলে এর মান এরকম আসতে পারে 1/5, 2/3, 3/4, মানে 1 থেকে ছোট হলে সেটা আমাদের ধরে নিতে হবে যে উপবৃত্ত। আর প্রতি ক্ষেত্রে সংখ্যা আমরা PS/PM = E লিখব। এবং অধিবৃত্তের ক্ষেত্রে এর মান কি হবে? গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1 মানে কি? এর মান আপ টু ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আচ্ছা, প্রধানত আমি বলেছি যে তিন প্রকার: পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আরো এক ধরনের কণিক আছে, সেটা হচ্ছে বৃত্ত, যদি এর মান 0 হয়। তো সেটা তো আমাদের হয়ে গেছে ফার্স্ট পেপারে। তো আমরা এই তিন ধরনের কণিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকে যে টপিকস, আমাদের যে শিডিউল ছিল, সেটা হচ্ছে আজকে হচ্ছে পরাবৃত্ত নিয়ে আমরা আলোচনা করব। পরাবৃত্ত নিয়ে আলোচনা করব, পরে আমরা পরবর্তীতে আমরা উপবৃত্ত, অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরাবৃত্ত। তোমাদের যে নির্দিষ্ট শিডিউল, এক প্রকার কণিক, এক ধরনের স্পেশাল বক্ররেখা, এটাকে যদি আমরা 6.1 বলি, পরাবৃত্ত। এটার বেসিক সমীকরণটা কি? y² = 4ax বা x² = 4ay। তো আমরা একটু চিত্রটা দেখার চেষ্টা করি যে পরাবৃত্ত কিরকম হবে। x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, x অক্ষ, y অক্ষ। এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে চলমান বিন্দু pxy, এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু উপকেন্দ্র, আর এটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা। নির্দিষ্ট সরলরেখাটিকে M বিন্দুতে ছেদ করে PM, PS। PS হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, S টা হচ্ছে উপকেন্দ্র। S টাকে আমরা কি বলছি? উপকেন্দ্র। আর এটাকে আমরা কি বলছি? নিয়ামক রেখা। উপকেন্দ্রের স্থানাঙ্ক A0 কিভাবে আসছে সেটা আমরা দেখছি। এটা শীর্ষবিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে 0 0, এটা শীর্ষ। আর এটা হচ্ছে অক্ষরেখা এবং নিয়ামকের ছেদবিন্দু, এটা হচ্ছে Z - AC। এখানে দুইটা টাইপ, একটা হচ্ছে এটা কি বলো, টাইপ 1। টাইপ 1 এ কি আছে? y² = 4ax। টাইপ 2 তে কি আছে? x² = 4ay। টাইপ 1 হচ্ছে অক্ষরেখা হচ্ছে x অক্ষরেখা, অক্ষরেখা হচ্ছে x অক্ষরেখা, অক্ষ x অক্ষরেখা হচ্ছে x অক্ষরেখা, আর এখানকার অক্ষরেখা হবে y অক্ষরেখা। এই পরাবৃত্তের কথা বলে তোমাদের দুইটা আইটেম চিন্তা করতে হবে, দুইটা টাইপ, যেটা y² = 4ax ফরম্যাটে আছে না x² = 4ay এই ফরম্যাটে আছে। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা কিছু আইটেম আলোচনা করব যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে। এরকম পরাবৃত্তে আমরা 7টা রেজাল্ট বা 6টা রেজাল্ট মনে রাখবো। এরপর কিছু স্পেশাল নোট লিখবো, সেগুলো মনে রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তো সেগুলো দেখি আসলে কি আছে। 1 নাম্বার শীর্ষবিন্দু। মাই ডিয়ার স্টুডেন্ট, তার আগে এই যে সমীকরণ, পরবর্তী সমীকরণ কেন y² = 4ax হলো সেটা নিয়ে আমরা একটু বলি। পরাবৃত্তের
সংজ্ঞা কি? পরাবৃত্তের সংজ্ঞা হচ্ছে, কণিকের সংজ্ঞা থেকে আমরা জানি, আমরা এখানে কি করব, y² = 4ax, এটা এস্টাবলিশ করব। কণিকের সংজ্ঞা থেকে আমরা কি পাই, ps / pm = e। তো এখানে e এর মান কত? e এর মান হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে 1। তাহলে আমরা কি পাই, ps = pm, উভয় পাশে বর্গ করি, ps² = pm²। ps কত? ps² দূরত্ব নিশ্চয়ই তোমাদের মনে আছে, x - a² + y - 0² ভুজের অন্তর স্কয়ার প্লাস প্রতিদ্বয়ের অন্তর স্কয়ার। pm, pm মানে কি? pm মানে হচ্ছে x + a, pm মানে হচ্ছে x + a। কিভাবে একটু খেয়াল করো, pm = আমরা যদি এই p থেকে x অক্ষের উপর একটা লম্ব টানি এবং সেটা যদি pn হয়, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কি হয় দেখো, a থেকে n পর্যন্ত, এটা তো s, a থেকে n সেটা হচ্ছে x, আর p থেকে n সেটা হচ্ছে y। তাহলে pm = কি লেখা যায় বলো, zn। zn, zn মানে কি, za + an, za + an। za কত? za হচ্ছে a, সেটা আমরা দেখব কিভাবে আসছে। za হচ্ছে a, এতটুকু ডিসটেন্স হচ্ছে a, আর a থেকে n পর্যন্ত সেটা হচ্ছে x। তাহলে pm কত? a + x। তাহলে pm² কি হবে? pm² কি হবে? x + a²। তো সেখান থেকে দেখো y² = x + a² - x - a² a + b² - a - b² = 4ab। তাহলে 4xa। তাহলে আমরা কি পাই বলো, এখান থেকে y² = 4ax। এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের বেসিক সমীকরণ। কখন? যখন শীর্ষবিন্দুটা হচ্ছে, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। যখন 0 0, তখন আমাদের পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y² = 4ax। তো আমরা 7টা আইটেম দেখার চেষ্টা করি। আরেকটা জিনিস হচ্ছে যে এটা কেন এই উপকেন্দ্রের স্থানাঙ্ক a0 হলো, একটু খেয়াল করো। পরাবৃত্তের সংজ্ঞা মতে এটা তো পরাবৃত্তের উপর একটা চলমান বিন্দু a, এটা যেমন চলমান বিন্দু, এটাও চলমান বিন্দু, এটা চলমান বিন্দু, এটাও চলমান বিন্দু, এভাবে যাচ্ছে, সেই হিসাবে এও চলমান বিন্দু, এখানেও চলমান বিন্দু হতে পারে। তাহলে এই কণিকের উপর বা পরাবৃত্তের উপর এ হচ্ছে চলমান বিন্দু। চলমান বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, সেটা কি বলো, as। এই যে চলমান বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব as, আর এটা হচ্ছে সরলরেখা, নির্দিষ্ট সরলরেখা ছিল। এই চলমান বিন্দু থেকে, এটা চলমান বিন্দু, এই যে এই বিন্দুটা যদি চলতে থাকে, সেটা a শীর্ষবিন্দু, সেটা একটা কি চলমান বিন্দু। আর এটা হচ্ছে একটা দ্বিকাক্ষরেখা as / az। চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু, চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, দুইটার অনুপাত কি বলো, e। তো এখানে e এর মান কত? 1। তাহলে আমাদের কি আসছে, as = az। সেটাকে আমরা কি ধরব, a। এটাকে আমরা ধরে নিলাম যে as = za = a। সেজন্য এই অংশটা দূরত্ব হচ্ছে a, আর a থেকে s পর্যন্ত এটার দূরত্ব হচ্ছে
এ, যার কারণে এই উপকেন্দ্রিক স্থানাঙ্কটা a0 হচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো, একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। এখন আমরা 5-7টা রেজাল্ট লিখব। শীর্ষবিন্দু, এই উপবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি আমরা, বলো? 0 0। 2 নম্বর হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র কি পাচ্ছি বলো? উপকেন্দ্রকে আমরা s দ্বারা প্রকাশ করছি, শীর্ষবিন্দুকে a দ্বারা প্রকাশ করছি। উপকেন্দ্র হচ্ছে y² 4ax অথবা টাইপ 1 এর ক্ষেত্রে ac। আচ্ছা, 3 ধরনের সমীকরণ মনে রাখো, এখানে 2টা আইটেম গেল স্থানাঙ্ক হিসাবে। 3 নাম্বার 3 ধরনের সমীকরণ আমরা শিখব। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণটা খেয়াল করো, এটা তো y অক্ষ আর এটা হচ্ছে নিয়ামক রেখা। হাতের বাম দিকে কতটুকু? a দূরত্বে বাম দিকে, তাহলে x - a। নিয়ামক রেখার সমীকরণটা কি হবে? x - আমরা যদি x + a 0 আকারে মনে রাখি তাহলে এটা মুখস্থ রাখতে হবে, কিন্তু এখানে বিষয়টা বোঝা যাচ্ছে যে এটা বাম দিকে, হাতের বাম দিকে, তাই x - a, হাতের ডান দিকে হলে x + a। আর যদি y অক্ষের ক্ষেত্রে হয় y a, উপরে হলে নিচে হলে y - a, সেটা এরকম। তাহলে এটা হাতের বাম দিকে x - a নিয়ামক রেখার সমীকরণ। আরেকটা জিনিস হচ্ছে এই যে উপকেন্দ্র, উপকেন্দ্র পরিষ্কার করে লিখি, এই উপকেন্দ্র দিয়ে অঙ্কিত লম্ব সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। তাহলে s দিয়ে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি তাহলে এই পরাবৃত্তটাকে দুইটি বিন্দুতে ছেদ করে একটা l আর একটা হচ্ছে l প্রাইম, এবং এটা দৈর্ঘ্যটা হবে কি নির্দিষ্ট হবে। তাহলে আরেক ধরনের সমীকরণ আমরা পাচ্ছি যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আবার খেয়াল করো যে উপকেন্দ্র দিয়ে অঙ্কিত লম্বকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব, যেটা এই কণিকটাকে পরাবৃত্তটাকে দুইটি বিন্দুতে ছেদ করে, একটা হচ্ছে l এবং আরেকটা হচ্ছে l প্রাইম, এবং এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। নিয়ামক রেখার সমীকরণ আমরা যখন হাতের বাম দিকে ছিল, এটা এখান থেকে a ডিসটেন্স, এতটুকু a ডিসটেন্সে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। কত হবে বলো? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হাতের ডান দিকে x = a। আমরা x - a যদি হিসেবে মুখস্থ রাখি তো এটা মুখস্থ রাখতে হবে। আমরা এভাবে বোঝার চেষ্টা করি যে হাতের ডান দিকে x = a। আরেক ধরনের সমীকরণ আছে অক্ষরেখা, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণটা কি? অক্ষরেখা বলতে কি বোঝায় মাই ডিয়ার স্টুডেন্ট? অক্ষরেখা বলতে এখানে x অক্ষরেখাকে বোঝাচ্ছে না, কিংবা y অক্ষরেখাকে বোঝাচ্ছে না। অক্ষরেখা কাকে? পরাবৃত্তের অক্ষরেখা বলতে বোঝাবে যে রেখাটি পরাবৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করে, অথবা যে রেখার সাপেক্ষে পরাবৃত্তটা সিমেট্রিক হবে, প্রতিসম হবে, ওইটাই হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। নট নেসেসারি যে x অক্ষরেখাই হবে বা y অক্ষরেখাই হবে। যদি আমাদের পরাবৃত্তটা এরকম হতো, যদি এরকম হতো, আরেকটা জিনিস মনে রাখবে, আচ্ছা, অক্ষরেখাটা যদি আমাদের পরাবৃত্তটা যদি এরকম হয়, তাহলে দেখো এটা হচ্ছে অক্ষরেখা। এখন কিন্তু x অক্ষরেখা কিংবা y অক্ষরেখা আসে নাই, তাহলে অক্ষরেখাটা কি? অক্ষরেখাটা হচ্ছে যে রেখার সাপেক্ষে পরাবৃত্তটা সমান দুই ভাগে ভাগ হবে, অথবা সিমেট্রিক হবে, অথবা প্রতিসম হবে। প্রতিসম কি? এটাকে যদি আমরা একটু উল্টে দিই, ঠিক এই রেখাটা এটার উপরে পড়বে, এটাকে উল্টে দিলে ঠিক এই রেখার উপরে পড়বে। তাহলে কোন রেখার সাপেক্ষে হচ্ছে সেটা হচ্ছে অক্ষরেখা। এবং অক্ষরেখার আরেকভাবে মনে রাখতে পারো যে অক্ষরেখার উপর ZAS তিনটি স্পেশাল বিন্দু অবস্থিত, সেটা হচ্ছে অক্ষরেখা। তো এখানে দেখো এটা হবে a, এখানে হবে s উপকেন্দ্র,
এদিকে কোনো একটা জায়গায় কি হবে z, অর্থাৎ যে রেখার উপরে z a s তিনটা বিন্দু আছে মনে রাখার জন্য, সেটাই হচ্ছে আমাদের অক্ষরেখা। এখন এই ক্ষেত্রে এই শীর্ষবিন্দু যখন 0 0, এই ক্ষেত্রে শীর্ষবিন্দু 0 0 হবে না, এখানে আলফা বিটা হবে, সেটাতে আমরা পরে আসতেছি। মাইনার স্টুডেন্ট খেয়াল করো, একটু খেয়াল করো, এল এল প্রাইম ছিল, এটা শীর্ষবিন্দু 0 0। এখন আমাদের এই পরাবৃত্তটা কোন রেখার সাপেক্ষে সিমেট্রিক হচ্ছে? এটা হচ্ছে এই যে x অক্ষরেখা, এই যে হাফ পোরশন, এই যে হাফ পোরশন, কিসের সাপেক্ষে? এই x অক্ষরেখার সাপেক্ষে। তাহলে অক্ষরেখা কি? যে রেখাটি আমাদের পরাবৃত্তকে সমদ্বিভাগে ভাগ করে বা প্রতিসম হয়, সেটাই হচ্ছে আমাদের অক্ষরেখা। তাহলে এই ক্ষেত্রে এটা 1 এর ক্ষেত্রে আমাদের অক্ষরেখা হচ্ছে x অক্ষরেখা। তো তোমরা জানো x অক্ষে y মান 0, তাহলে অক্ষরেখার সমীকরণ কি হবে? y is equal to 0। আরেকটা আইটেম আছে 6 নাম্বার আইটেম, তোমরা এখানে লিখো, কোন জায়গা নাই, এখানে লিখি 6 নাম্বার হচ্ছে এই যে আমরা উপকেন্দ্রিক লম্ব পেলাম, তার দৈর্ঘ্যটা কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য l prime is equal to 4a। এটা কিভাবে আসছে আমরা একটু দেখি। এটা এখানে লিখো, এটা এখানে লিখে পাশে ব্যাখ্যা লিখো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a কিভাবে আসছে আমরা এখানে দেখাই। দেখো, আমরা সংজ্ঞা অনুসারে, পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি? s l চলমান বিন্দু, এই যে পরাবৃত্তের উপর চলমান বিন্দু, l s চলমান বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, নির্দিষ্ট বিন্দুর দূরত্ব l s is equal to, এখানে যদি আমরা l n দেই, তাহলে চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব কত? l n। তাহলে l s is equal to l n। l n সমান কি লেখা যায় বলো? z s। তাহলে l s মানে z s কে কি লেখা যায় বলো? z a plus a s। তাহলে l s z a কত বলেছিলাম আমরা? a s কত বলেছিলাম আমরা? a। তাহলে l s কত বলো? twice a। আমাদের l এর প্রাইম কি হবে? অতএব l এর প্রাইম আমরা অর্ধেক দৈর্ঘ্য বের করেছি, s l কত হবে বলো? 2 into l s। তাহলে 2 into twice a is equal to 4a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি বলো? 4a। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। এই 6টা রেজাল্ট, আরো একটা রেজাল্ট আছে, সেটা লিখে রাখো। 7 নাম্বার উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্বটাকে কি বলা হবে? উপকেন্দ্রিক দূরত্ব। ps is equal to কি হবে? x plus a। এটা আমরা একটু আগে দেখিয়েছি। যে স্টুডেন্ট, যখন তোমাদের কোনো পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, তখন তোমাদের এই 7টা আইটেমের কথা মাথায় রাখতে হবে যে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমরা কিভাবে 7টা আইটেম বের করতে পারি। পরীক্ষায় এই 7টা আইটেমের সম্পূর্ণ থাকবে না। যদি 2 মার্কের প্রশ্ন হয় তাহলে 2টা আইটেম থাকতে পারে বা একটা আইটেমও থাকতে পারে। আর যদি 4 মার্কের প্রশ্ন হয় 4টা আইটেম থাকতে পারে, যে 1 2 3 4 5 6 7 এই 7টা আইটেম মধ্যে থেকে 4টা আইটেম থাকবে। আমরা যখন কোনো অঙ্ক করব তখন আমরা সবগুলো আইটেম দিয়ে অঙ্ক করব। তাহলে আমরা মনে রাখি 2টা বিন্দু মনে রাখার জন্য বলছি, 2টা বিন্দু, একটা শীর্ষবিন্দু, একটা উপবিন্দু, 3টা সমীকরণ। 3টা সমীকরণ কি কি? একটা নিয়মিত রেখার সমীকরণ, একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আর একটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখা কাকে বলে? যে রেখাটা ওই পরাবৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করে, সেটাই হচ্ছে অক্ষরেখা। এখানে x অক্ষরেখা। 3 ধরনের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর উপকেন্দ্রিক দূরত্ব ps।
একটা জিনিস নোট করে রাখো, যদি কখনো উপকেন্দ্রিক দূরত্ব বের করতে বলে, এটা বইতে অনেক সময় দেয়া থাকে না, উপকেন্দ্রিক দূরত্ব যখন বের করতে বলবে তখন অবশ্যই ওই পরাবৃত্তের উপর কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে। দেখুন নোট, উপকেন্দ্রিক দূরত্ব বের করতে যদি বলে তাহলে অবশ্যই পরাবৃত্তের উপর একটা নির্দিষ্ট বিন্দু দেয়া থাকবে, ঠিক আছে? তো আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি, আসলে একটা অঙ্ক প্র্যাকটিস করি। সরি, আরেকটা জিনিস হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা মডুলাস দেব। আমরা কি দিব? মডুলাস দেব। আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি, এখানে অনেক আইটেমের অঙ্ক আছে, তো সেটা আমি আজকে দিচ্ছি না, আমাদের সময়ের অভাব। আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের কি কি আইটেমের অঙ্ক আছে, মোট সম্ভবত 5 বা 7 রকমের আইটেমের অঙ্ক আছে, সেটা আমরা লিখে দিব। আজকে আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি, সিম্পল একটা অঙ্ক, যে যদি এরকম থাকে y² = 9x, এখান থেকে আমাদের সবগুলো আইটেম বের করতে হবে। ধরো শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, এগুলো বের করতে হবে। তখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, সব জায়গায় কিন্তু এ, এই যে এ, এখানে এ, এখানে এ, আর লম্বের দৈর্ঘ্য যেটা ছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা ছিল সেটা হচ্ছে 4a, এখানেও এ। তার মানে আমরা যদি এর মানটা জানতে পারি তাহলে সব বের করা হয়ে গেল। স্টুডেন্ট, তাহলে y² = 9x, তুমি যখন কোনো অঙ্ক করবে আগে দেখবে যে এটা কি টাইপ 1 না টাইপ 2। টাইপ 1 হচ্ছে y² = 4ax, আর টাইপ 2 হচ্ছে x² = 4ay। এই টাইপ 2 এর ক্ষেত্রে x এর জায়গায় y লিখব এবং y এর জায়গায় x লিখব, সেটা আমরা পরে আসছি। y² = 9x, এটাকে 4ax আকারে প্রকাশ করলে আমরা লিখতে পারি 9 4/9x, সরি 4ax আকারে প্রকাশ করব, 4ax 4ax, 4 ক্যান্সেল বাই 9। 4 কেন কি আসলো? এই যে আমাদের সূত্রে কি আছে, ফর্মে কি আছে, 4 আছে। তাহলে এখানে a কত? এখানে a হচ্ছে 9/4। ভাই স্টুডেন্ট, তোমাকে যদি সবগুলো আইটেম বের করতে বলে তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে শীর্ষ x এর মান 0, y এর মান 0। উপকেন্দ্র কি হবে? উপকেন্দ্র s কি হবে বলো? a0। তো এখানে এর মান আমাদের কত বলো? 9/4। ভেরি সিম্পল, শুধু টাইপটা মনে রাখতে হবে, a0। নিয়ামক রেখার সমীকরণ কি হবে? নিয়ামক রেখা কি হবে? x = -a, x = -a। আমাদের এর মান কত আসছে বলো? মাইনাস এর মান হচ্ছে 9/4। তাহলে আমি ক্যালকুলেশন করে কি পাচ্ছি? 4x + 9 = 0। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। আর আমাকে যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি বলো? x = a, x = 9/4। তাহলে কি পাচ্ছি বলো? 4x - 9 = 0। আমাদের যদি অক্ষরেখার সমীকরণ বের করতে বলে, অক্ষরেখার সমীকরণ এখানে কি হবে? এটা y² = 4ax ফরম্যাটে থাকলে অক্ষরেখার সমীকরণ সবসময় y = 0। অক্ষরেখার সমীকরণ x অক্ষরেখা y = 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a এর মডুলাস দেওয়া হচ্ছে, যদি এর মান কখনো নেগেটিভ আসে তখন এটা পজিটিভ হিসেবে গণ্য হবে। 4a কত? 4 এর মান হচ্ছে 9/4, মানে x এর সহগ যেটা থাকবে সেটাই সরাসরি লিখতে পারো। কত আসছে আমাদের? 9।
তো এভাবে আমরা আর 7 নম্বরে আমাদের যেটা ছিল যে সে উপকেন্দ্রিক দূরত্ব যখন বের করতে বলবো সেখানে অবশ্যই আমাদের যে পরাবৃত্তের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। তো এখানে তো আমাদের পরাবৃত্তের উপর নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, তাই এখানে আমরা উপকেন্দ্রিক দূরত্ব বের করছি না। আমরা আরেকটা দেখি, এরকম যদি থাকে x স্কয়ার ইজ ইকুয়াল টু -12y, তখন এটা কোন ফরম্যাটে আসবে বলো? x স্কয়ার 4 3y, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। এখানে a কত বলো? -3, তখন এই টাইপ 2 তে আসবে। টাইপ 2 তে আসলে এটা উল্টে যাবে, শীর্ষবিন্দু 0 0 ঠিকই থাকবে, উপকেন্দ্র 0a হয়ে যাবে, x এর জায়গায় y, নিয়ামক রেখার সমীকরণ হবে y -a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y 0, অক্ষরেখার সমীকরণ হবে x 0, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এটা ঠিকই থাকবে। তো আমরা একটা ভালো একটা অঙ্ক দেখি, আসলে এটাতে পারবে 2 নাম্বারটা, x স্কয়ার -12y, ওই ফরম্যাটে এগুলো সব মান বসিয়ে করে দেব। আসো আমরা একটা প্র্যাকটিস করি, যে তোমাকে বলা হলো 3x স্কয়ার -4y plus 6x minus 5 is equal to 0। এটা থেকে সবকিছু নির্ণয়, সবকিছু মানে সকল আইটেম নির্ণয়, শীর্ষবিন্দু নির্ণয় করো, উপকেন্দ্র নির্ণয় করো, নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। 6টা আইটেম মেইন বের করতে হবে। তখন আমাকে দেখতে হবে যে এটা টাইপ 1 না টাইপ 2। যখন এটা যে x স্কয়ার, তখন মনে ভাবে যে যেটুকু স্কয়ার থাকবে সেটার ভিত্তিতে আমরা টাইপটা চিন্তা করব। এখানে x স্কয়ার আছে, এটা অবশ্যই টাইপ 2 তে হবে। যদি y স্কয়ার থাকে তাহলে y টাইপ 1 এ হবে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। তো এখন এই x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এই আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। কিভাবে দেখো, আমরা এদিকে সবগুলো আইটেম বের করব। 3x স্কয়ার plus 6x is equal to 4y plus 5। এখন 3 কমন নেই, x স্কয়ার প্লাস কত হবে বলো? 2y6 is equal to 4y plus 5। এটাকে আমাদের এই আকারে প্রকাশ করতে হবে, x minus alpha। এই বিষয়ে আমরা তোমাদেরকে পরবর্তীর দ্বিতীয় অংশে ক্লাসে বলবো যে এটা কিভাবে আসছে। যে শীর্ষবিন্দু যখন আলফা বিটা হবে, টাইপ 2 এর সমীকরণটা কি হবে? x minus alpha whole square 4a y minus beta। এটা তো শীর্ষবিন্দু কত? 0 0, আর এটা শীর্ষবিন্দু যখন আলফা বিটা হবে তখন আমরা পরবর্তী সমীকরণটাকে এই আকারে প্রকাশ করব। ঠিক আছে? তো এটা সূত্র নেওয়ার জন্য আমরা কি করব বলো? x স্কয়ার প্লাস 2y6, এখানে একটা 1 দরকার, 1 তে এমনি আসবে না, 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়, তাহলে আমরা উভয় পক্ষে 3 যোগ করলাম। এই যে দেখো 3 * 1 3 3, এই 3 আর এই 3 * 1 ক্যান্সেল, তাহলে আমাদের আগেরটাই থাকে 3 * x স্কয়ার প্লাস 3 * 1 আর 3, তাহলে 3x plus 1 whole square is equal to 4y plus 8। 3x plus 1 whole square, আমি 4 কমন নেই, অবশ্যই y সহ 1 বানাইতে হবে, y plus 2 y plus 2। এবং এখানেও কনস্ট্যান্ট ফিল করতে হবে, x plus 1 whole square is equal to 4/3 y plus 2 x plus 1 whole square 4 into 1/3 into y plus 2। এটা কোন ফরম্যাটে আসছে? এটাকে আমরা ক্যাপিটাল X ধরে নেই, x square is equal to 4 1/3, এটাকে আমরা ক্যাপিটাল Y ধরে নেই, তাহলে কোন ফরম্যাটে আসবে বলো?
which is of the form type 2 x square is equal to 4ay, এখানে শীর্ষ ছিল 0 0 কিন্তু এখানকার শীর্ষ হচ্ছে -1 এবং -2, এটা ক্যাপিটাল। শীর্ষ চেঞ্জ হয়ে গেলে আমাদের ক্যাপিটাল লেটার ধরে তারপরে করতে হবে। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি বলো, এখানে a কত 1/3, x কত, x হচ্ছে x plus 1, ক্যাপিটাল y কত, ক্যাপিটাল Y হচ্ছে y plus 2, y plus 2। তাহলে আমরা আরেকবার লিখে নেই, কি পাচ্ছি বলো, x square is equal to 4 1/3 y, a হচ্ছে 1/3, x হচ্ছে x plus 1 আর ক্যাপিটাল Y হচ্ছে y plus 2। আমাদের পরীক্ষায় সবগুলো আইটেম বের করতে বলবে না, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা সবগুলো আইটেম কিভাবে করব দেখো। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি 0 0 ছিল, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ছিল কি x y is equal to 0 0, তার মানে x হচ্ছে 0 আর y হচ্ছে 0। ক্যাপিটাল X কত, ক্যাপিটাল X হচ্ছে x plus 1, সেখান থেকে x এর মান কত আসছে বলো -1, ক্যাপিটাল Y কত বলো y plus 2, সেখান থেকে কত আসছে বলো y minus 2। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত -1 -2, সরাসরি লেখা যায়, সরাসরি লেখা যায়। উপকেন্দ্র, উপকেন্দ্র আমরা কিভাবে বের করব বলো, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি x is equal to বড় হাতের, এখন x is equal to a, y is equal to 0। x কত, x হচ্ছে x plus 1, a হচ্ছে 1/3, y কত y plus 2, সরি এখন আমাদের এই টাইপটা হচ্ছে 0a, আমরা টাইপ 2 তে আছি, তাহলে আমাদের ভুল হয়ে গেছে। আমাদের কি হবে, x is equal to 0 capital Y, capital Y is equal to a, capital Y is equal to a, এটা টাইপ 2, x square is equal to 4ay, তাহলে x is equal to কত বলো, x plus 1 is equal to 0, x is equal to -1, y হচ্ছে y plus 2, y plus 2, a হচ্ছে 1/3, y is equal to 1/3 minus 2, 3, 1 minus 6 minus 5/3, অতএব উপকেন্দ্র কত বলো -1 minus 5/3, দুইটা আইটেম হয়ে গেল। নিয়মক রেখার সমীকরণ কি হবে বলো, আমরা সবগুলো আইটেমই আমরা প্র্যাকটিস করব। নিয়মক রেখার সমীকরণ কি হবে বলো, নিয়মক রেখার সমীকরণ হচ্ছে y is equal to -a, এখানে ক্যাপিটাল Y, y is equal to -a, y কত y plus 2, a কত বলো -1/3, তাহলে y plus 2 plus 1/3 is equal to 0, y 3 7/3, তাহলে কত আসছে বলো 3y plus 7 is equal to 0, নিয়মক রেখার সমীকরণ। এখন আমরা যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করি, একটা থেকে আমরা সবগুলো আইটেম বের করছি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y is equal to plus a, y is equal to plus a, y কত বলো y plus 2, a কত বলো 1/3, তাহলে আমরা ক্যালকুলেশন করি 2 minus 1/3 is equal to 0, y এটা যদি আমরা লসাগু করি কত হয় 5/3, 3y plus 5 is equal to 0। আমরা যদি বলি
অক্ষরেখার সমীকরণ কি হবে? 5 নম্বর আইটেম, অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ হচ্ছে x is equal to 0, এখানে ক্যাপিটাল লেটার x is equal to 0, x এর মান কত বলো? x plus 1 is equal to 0। আমরা যদি বলি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 6টা আইটেম, প্রত্যেকটা অঙ্কের জন্য 6টা আইটেম তোমাদের শিখতে হবে, পরীক্ষা সবগুলো থাকবে না, বারবার বলছি, একটু খেয়াল করো, মনোযোগ দাও। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করছি বলো? l l প্রাইম 4a, এর মান যদি নেগেটিভ হয় সেজন্য মডুলাস চিহ্নটা দেয়া। 4a কত বলো? 1/3, তাহলে আমরা কত পেলাম বলো? 4/3। তো এটা আমরা প্র্যাকটিস করলাম। কাজে আমরা যখন কোনো পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন আইটেম বের করব তখন অবশ্যই আমাদেরকে সবার আগে দেখতে হবে যে এটা টাইপ 1 না টাইপ 2। আমাদের এই পরাবৃত্তের উপরে আমাদের আরো একটা ক্লাস হবে, সেই ক্লাসে আমরা আরো ডিটেইলস বলবো। তার এই 2 দিনে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো অবশ্যই নিজেরা করবে। কোনো সমস্যা হলে আমার এখানে কমেন্ট করবে। গত ক্লাসে তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি সেগুলো রিপ্লাই দিয়েছি। তো আজকেও আমরা এরকম তোমাদের রেসপন্স চাই যে আমরা কাজ দিয়ে দিচ্ছি, তোমরা কাজ করবে। সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? তোমরা কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্ন করো, তখনই আমরা বুঝতে পারি যে আসলে তোমরা পড়াশোনা করছো। তো আজকে আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তো সেই কাজগুলো একটু দেখো। তার আগে একটু দেখো, কোন সমীকরণ যদি এভাবে থাকে y² = 2x - 2, তখন এটাকে y ধরে নিতে হবে আর x - 2 কে ক্যাপিটাল X ধরে নিতে হবে। যদি এরকম থাকে যদি এরকম থাকে x - 1 হোল স্কয়ার 4 3y + 4, তখন এটাকে কি করে নিতে হবে? এই 3 কমন নিয়ে নিতে হবে। 3 কমন নিয়ে y + 4/3 করতে হবে। তাহলে 4 3y + 4/3, এটাকে আমরা ক্যাপিটাল X ধরবো আর এটাকে আমরা ক্যাপিটাল Y ধরবো। তাহলে x² = 4ay। আবার এভাবেও থাকতে পারে যে y + 2 হোল স্কয়ার = 9, 2 - 5x। তখন কি করব? এরকম সমস্যা তোমাদের হয় যে মাইনাস কি ভিতরে থাকবে, x এর সহগ কি মাইনাস হবে না, সেটাকে আমরা কিভাবে করব? দেখো, মাইনাস আমরা কমন নিচ্ছি, তাহলে কি হয় বলো? 5x - 2 যদি এই ফরম্যাটে থাকে, তাহলে -9 5 কমন নিচ্ছি, তাহলে কি হবে বলো? x - 2/5। x মাস্ট বি পজিটিভ, y এর এবং সহগ 1, এখানে y সহগ কি হবে? সবসময় 1 থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো? 1/4 কত সেখানে বলো? 45x - 2/5। তাহলে 4 - 45/4 x - 2/5। তখন এটাকে আমরা ক্যাপিটাল Y ধরব, এটাকে আমরা ক্যাপিটাল X ধরে y² = 4ax টাইপ 1 হবে। তো আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি মাই স্টুডেন্ট, এই 2 দিনের জন্য। সম্ভবত তোমাদের পরশুদিন আরেকটা ক্লাস হবে পরাবৃত্তের উপরে। তার আগে তোমাদের কিছু কাজ দিয়ে দিই যে পরাবৃত্তের সমীকরণ থেকে 6টা আইটেম আমরা বের করব, সবকিছু বের করব। 1 5x² + 30x + 2y + 59 = 0 নম্বর। এটা কি আকারে প্রকাশ করতে হবে? x² = 4ay। হিগস, এটা आंसर না, এটা হিগস। যে স্টুডেন্ট y² = 2 *
x প্লাস 3, এটা কি y মাইনাস 0 ইজ ইকুয়াল টু 4 ইনটু হাফ x প্লাস 3 এই আকারে প্রকাশ করে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই আকারে প্রকাশ করবে। তারপরে করবে একটু প্র্যাকটিস করলে তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। এখান থেকে অনেক অঙ্ক চলে আসে। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4y প্লাস 4x মাইনাস 8 এটাকে কি আকারে প্রকাশ করতে হবে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই আকারে প্রকাশ করতে হবে। বেশি না, মাত্র 3টি অঙ্ক দিলাম। বাসায় এখন অলস সময় কাটাচ্ছ, এখনই বাইরে বের হচ্ছ না, যেহেতু তোমাদের অঙ্ক এগুলো বাসায় বসে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ভালো হবে। আর কোনো সমস্যা হলে আমরা আছি কমেন্ট বক্সে, তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো। ভালো থাকো। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।